অবৈধ দখলে রাজধানীর অধিকাংশ ফুটপাত, দখলদার সিন্ডিকেটের হাতে জিম্মি খোদ সিটি কর্পোরেশন। সমন্বিত উদ্যোগের পরামর্শ বিশেষজ্ঞদের। স্থানীয় নির্বাচন কমিশন অফিসে নেই জাতীয় পরিচয়পত্র সংশোধনের সুযোগ। সেবা প্রার্থীদের বাধ্য হয়ে আসতে হচ্ছে রাজধানীতে। স্থান সংকটের অজুহাত কর্তৃপক্ষের। ঢাকার কেরানীগঞ্জে একই পরিবারের 5 জন দগ্ধের 6 দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু। দেশের অনেক জায়গায় দোকানগুলো থেকে এখনো সরানো হয়নি সরকারিভাবে নিষিদ্ধ ওষুধ। বিভ্রান্তিতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। প্রচারণা বাড়ানোর তাগিদ। এবং জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে না থাকায় ফেনীর ফুলগাজী ও পরশুরামের বালু মহালগুলোতে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। হুমকির মুখে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। রাজধানীতে চলছে ফুটপাত দখল করে দোকান বসানোর মহোৎসব। এই দখলদার সিন্ডিকেটের হাতে জিম্মি খোদ সিটি কর্পোরেশনও। বিশেষজ্ঞের মতে কর্তৃপক্ষের উদাসীনতার কারণে প্রতিদিনই বাড়ছে এর পরিসর। এদিকে অসাধু কিছু পুলিশ কর্মকর্তা আর স্থানীয় প্রভাবশালীদের সমন্বয়ে গড়ে ওঠা শক্তিশালী সিন্ডিকেটের অজুহাত দিয়ে ডিসিসি বলছে বারবার উদ্যোগ নিয়েও ফুটপাত দখলমুক্ত রাখা সম্ভব হচ্ছে না। তবে পুলিশের দাবি ফুটপাত দখলমুক্ত রাখতে সচেষ্ট রয়েছেন তারা। বিস্তারিত আমার করা একটি রিপোর্টে। ফুটপাত মানে পায়ে হাঁটার পথ, তবে রাজধানীতে এর অর্থ ভিন্ন। হাঁটার জায়গা অবৈধভাবে দখল করে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। অনেক ক্ষেত্রে এর পরিসর বেড়েছে ব্যস্ততম সড়ক পর্যন্ত। ফুটপাতগুলি মূলত মানুষের হাঁটার জন্যই তো, এটাতে কোনো দোকানপাট বা কোনো কিছু বসানোর জন্য নয়। পুলিশই তো ফুটপাত দখল করতে দিয়ে সুযোগ দিয়ে দেয়, নতুবা যদি পুলিশরা না দিত তাহলে তো ফুটপাতটা মানুষের জন্য থাকতো। এটা যদি রেগুলেট করতো বা এদের যদি একটা পুনর্বাসনের ব্যবস্থা করতো। রাজধানীর বিভিন্ন জায়গায় ফুটপাত দখল করে এভাবেই বসানো হয়েছে অবৈধ দোকান। বারবার পদক্ষেপ নিয়েও ব্যর্থ হয়েছে যথাযথ কর্তৃপক্ষ। আর তাই পথচারীদের প্রশ্ন, এই দখলদারিত্বের হাত আইনের হাতের থেকেও শক্তিশালী কিনা। রাজধানীতে দখলের এমন চিত্র বিদ্যমান থাকলেও অসহায় সিটি কর্পোরেশন। তাদের দাবি অবৈধ দখলদারদের পেছনে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। বিভিন্ন রকমের আপনার বাণিজ্য হয়ে থাকে। আপনার পুলিশের কিছু অসাধু কর্মকর্তা রয়েছেন, রাজনৈতিক অনেক নেতা রয়েছেন, আপনার বিভিন্ন আপনার হকারদের নেতা রয়েছেন, সবাই এগুলোই অপকর্মের সঙ্গে সবাই জড়িত। এটাকে সবাই মিলে করতে হবে, এইভাবে কিন্তু একার পক্ষে সম্ভব না। এদিকে তেমন কোনো পদক্ষেপ না থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি ফুটপাত দখল মুক্ত রাখতে সচেষ্ট তারা। পিরিয়ডিক্যালি বা কিছুদিন পরপরই আমরা এই বিষয়ে পদক্ষেপ নিয়ে থাকি এবং রাস্তা হকার মুক্ত করি। এই প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। নগরীর ফুটপাত দখল মুক্তের তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানে প্রায়োরিটি অফ প্যাসেঞ্জার্স ওয়াক অন দ্য ফুটপাথ ইজ নাম্বার 1 প্রায়োরিটি। ফুটপাত দখলে থাকা, এর থেকে আরেকটা ব্যবসা সৃষ্টি হওয়া, এই জিনিসগুলো কিন্তু এখন পরিষ্কার, ইটস এ ক্রিস্টাল ক্লিয়ার। এবং এর সাথে একমাত্র সমাধান হলো পলিটিক্যাল কমিটমেন্ট। প্রতিদিনই বাড়ছে দখলদারদের দৌরাত্ম্য। এতে পথচারীর সমস্যার পাশাপাশি বাড়ছে যানজটও। আর তাই ফুটপাত দখল মুক্ত করতে শিগগিরই পদক্ষেপ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। জেলা ও উপজেলায় থাকা নির্বাচন কমিশন অফিস থেকে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় জাতীয় পরিচয়পত্র সংশোধন করাতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হচ্ছে রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন থাকা এনআইডি প্রকল্পের অস্থায়ী প্রধান কার্যালয়। তবে সেবা প্রত্যাশীদের অভিযোগ, নানা সমস্যার পাশাপাশি দূর দূরান্ত থেকে আসায় তাদের পোহাতে হচ্ছে বাড়তি ভোগান্তি। কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে সকল উপজেলার সংযোগ স্থাপন শেষ হলে এই সমস্যা কেটে যাবে বলে জানিয়েছেন এনআইডি প্রকল্প প্রধান। এ বিষয়ে সাইফুল রুদ্রের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন খলিলুর রহমান। অসুস্থ মাকে নিয়ে এসেছেন ভোটার তালিকার সংশোধন করতে, কারণ এনআইডি বিধি অনুযায়ী নিজে উপস্থিত থেকে তা করতে হয়। পাবনা চাটমোড় থানা থেকে বৃদ্ধ মা, তাকে নিয়ে রাতের ট্রেনে 12টার ট্রেনে উঠছি, ভোরবেলা নামছি, রাস্তায় 2 ঘন্টা জাম। আবার এখানে তো সিরিয়াল, এই সিরিয়াল থাকলে আজ আর হবে না, থাকার জায়গাও নেই। ভোটার তালিকার সংশোধনের জন্য দূর দূরান্ত থেকে আসার নানামুখী ভোগান্তি তুলে ধরলেন ভুক্তভোগীরা। যেহেতু আমি একটা গভর্নমেন্ট সার্ভিস করি, সেখানে আমার সময় ছুটি কম। যেহেতু আমি সেবা প্রতিষ্ঠানে থাকি, আমার দায়িত্ব বেশি।
ইচ্ছা করলেই আমি ছুটি নিয়ে আসতে পারি না। চট্টগ্রাম থেকে আসছি, ভাগ্যনা থেকে। আমি প্রায় গত 8 মাস ধরে এখানে আমার একটা ফর্ম ছিল, জাস্ট নামটা ভুল ছিল, এটা চেঞ্জ করার জন্য আসছি, কিন্তু 8 মাসে আমাকে প্রায় 5 বার আসতে হয়েছে। তার কাছে গেলাম নেই, তারা বলছে না এখন তো না, তুমি টাকা যাই আর যোগাযোগ করো। জেলা উপজেলা যদি আপনি এগুলো পাঠাতেন তাহলে যার যে জেলা উপজেলা তো সাশ্রয় হয়ে যায়, তার মানে হয়রানিও কম হয়ে যায়। কিন্তু আমি একটার জন্য আজকে 6 মাস ধরে ঢাকায় 4 বার আসছি এখানে। পাশাপাশি তাদের অভিযোগ, সেবা প্রদানের দায়িত্ব এড়াতে অনেকেই সেবা প্রত্যাশীর কাছে নিজের পরিচয় লুকিয়েছেন। ফারহান আপা যিনি দায়িত্বে আছেন, দেখলাম উনি ঘুরে বেড়াচ্ছেন, ওনার কাউন্টারের সামনে কিন্তু সদের এক লোক দাঁড়ানো, ওনার সিগনেচারের অপেক্ষা। ওনাকে জিজ্ঞেস করছে ফারহান আপা কোথায় বসে, উনি বলতেছে দেখেন ওদিকে কোথাও আছে, কিন্তু উনি নিজে কিন্তু পারেন না। প্রকল্প পরিচালক জানান, জনবল বাড়িয়ে সেবা নিশ্চিত করার ইচ্ছে থাকলেও পর্যাপ্ত জায়গার অভাবে তা করা যাচ্ছে না। এটা একটা ভাড়া করা জায়গা আমরা, এবং ইসলামিক ফাউন্ডেশন বিল্ডিং এর এটা তো ইজ নট ডিজাইন ফর দ্যাট। সো আমরা ওটা কিন্তু একদম প্রপারলি আর্কিটেক্ট দিয়ে আমরা ডিজাইন করেই ওই বিল্ডিংটার মধ্যে আমরা এই কাজটা করেছি। আমরা আশা করছি আপনার 22 ডিসেম্বরের মধ্যে এটা চালু হয়ে যাওয়ার কথা। তো সেই ক্ষেত্রে আপনার আর হয়তো মানুষের এই কষ্টটুকু 2-3 মাস থাকবে। আমরা অনলাইন সেবা চালু করেছি। অনলাইনে করলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে অনলাইনটা কিন্তু আমার সাথে সাথে ডিসপোজাল হয়ে যাচ্ছে। সব সমস্যা গুরুতর উল্লেখ করে প্রকল্প প্রধান আরো জানান, চলতি বছরের শেষের দিকে সেবা প্রত্যাশীদের অভিযোগ শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে। আমার অসম্ভব প্রচেষ্টা হচ্ছে যে as short as possible, যত তাড়াতাড়ি সম্ভব। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কেরানীগঞ্জে 21 আগস্ট একই পরিবারের 5 জন দগ্ধের মধ্যে 7 বছরের এক শিশু মারা গেছে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। গত 21 আগস্ট রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রাত 3টার দিকে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন একই পরিবারের 5 জন সদস্য। পরিবারের 5 সদস্যের মধ্যে বাবা, মা, 2 ছেলে, 1 মেয়ে ছিলেন। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধ অবস্থায় তারা ঘর থেকে বের হয়ে আসতে পারলেও অতি বৃষ্টির কারণে হাসপাতালে আসতে তাদের পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয় বলে জানিয়েছেন স্বজনরা। দেশের বিভিন্ন জায়গায় ওষুধের দোকানগুলো থেকে এখনও সরকারিভাবে নিষিদ্ধ ওষুধ অপসারণ করা হয়নি। টাকা ফেরত দিয়ে সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে ওষুধগুলো বাজার থেকে সরিয়ে নেওয়ার দাবি ব্যবসায়ীদের। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে প্যারাসিটামল নিয়েও এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। এজন্য ব্যাপক প্রচারণা দরকার বলে মনে করছে সাধারণ মানুষ ও ওষুধ বিক্রেতারা। ওবায়দুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। সম্প্রতি ওষুধ প্রশাসন মানবদেহের জন্য ক্ষতিকর প্যারাসিটামল, পায়োগ্লিটাজন ও রসিগ্লিটাজন গ্রুপের ওষুধ নিষিদ্ধ ঘোষণা করে। তবে বাতিল করা হলেও গাইবান্ধায় ওষুধের দোকানগুলো থেকে এখনো ওষুধগুলো সরানো হয়নি। এমনকি নিষিদ্ধ ওষুধের ব্যাপারে এখনো স্পষ্ট নয় ব্যবসায়ীরা। তাদের দাবি, বিভিন্ন মাধ্যমে জানলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিতভাবে এখনো তাদেরকে কিছুই জানায়নি। এই অবস্থায় ব্যবসায়ীরা বলছেন, সংশ্লিষ্ট কোম্পানিগুলো টাকা ফেরত দিয়ে বাজার থেকে ওষুধগুলো অপসারণ না করলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। এখন পর্যন্ত আমাদের বিসিডিএস থেকে কোনো চিঠি টুটি দেয়নি, কিন্তু এটা এখনো আমাদের দোকান থেকে কোম্পানিটা কেউ উঠায়নি। এখনো আমাদের দোকানে এগুলা আছে, এগুলা এখনো আমাদের তো এখন না নিলে এটা তো একটা আমরা ক্ষতির সম্মুখীন হব। অন্যদিকে নিষিদ্ধ ওষুধের তালিকায় থাকা প্যারাসিটামল নিয়ে মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। কেবল ডিএল মেথিওনিল যুক্ত প্যারাসিটামল নিষিদ্ধ করা হলেও প্রচারণা না থাকায় সাধারণ প্যারাসিটামল নিয়েও ওষুধ ক্রেতাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। এখান থেকে দেখা গেল একটা প্যারাসিটামল ট্যাবলেট আমাকে দিল, এখন এইটা কোন কোম্পানির বাতিল এর সম্পর্কে আমরা তো বুঝতে পারতেছি না। মানুষকে সচেতন করা উচিত এবং ওষুধগুলো দ্রুত বাজার থেকে কিভাবে তুলে নেওয়া যায় সেই ব্যবস্থা সরকার জরুরিভাবে করবে বলে আমি আশা করি। এমন পরিস্থিতিতে জনসচেতনতা তৈরির জন্য ব্যাপক প্রচারণা প্রয়োজন বলে মনে করে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। ইতিমধ্যে আমাদের গাইবান্ধা জেলার ঔষধ ব্যবসায়ী সমিতি তাদেরকে জানানো হয়েছে যে সমস্ত ঔষধগুলো নিষিদ্ধ করা হয়েছে মানবদেহের ক্ষতিকর, এই ওষুধগুলো অবিলম্বে তুলে নিতে হবে এবং তাদের ওই দামগুলো ফেরত দিতে হবে। মিথিওনিন যুক্ত প্যারাসিটামল বাজারে এখনো কিছু আছে এবং এগুলো বন্ধের জন্য আমাদের যেটা করণীয়, আমরা ডাক্তার সমাজকে নির্দেশ দিয়েছি যে তারা এই সন্দেহপূর্ণ ওষুধ কোনো প্রেসক্রাইব করবে না। 2011 সালে অনুমোদন দেয়া হলেও পরীক্ষা নিরীক্ষার পর মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকায় সম্প্রতি 51টি ওষুধ বাতিল করে ওষুধ প্রশাসন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সময় সংবাদ আরো থাকছে। ভোগান্তির অজুহাতে নির্দিষ্ট হারের পরিবর্তে প্যাকেজ ভ্যাটে আগ্রহী ব্যবসায়ীরা। কর ফাঁকি বন্ধে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রারের কার্যকর ব্যবহারের উদ্যোগ এনবিআরের।
এবং বাম্পার ফলন হলেও ছত্রাকের কারণে কলার কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না টাঙ্গাইলের চাষিরা। সঠিক পদ্ধতিতে চাষ না করাকেই দায়ী করছেন কৃষি বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ডেভমন্ড সোয়াইন। গতকাল বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। এ সময় অন্যান্যের মধ্যে দেশটির বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত রবার্ট গিবসন এবং প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী উপস্থিত ছিলেন। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এরপর চীনের সফররত বাণিজ্য মন্ত্রী গাও হুচেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশের বিভিন্ন খাতে চীন সম্প্রতি $350 মিলিয়ন বিনিয়োগের যে পরিকল্পনা নিয়েছে সে সম্পর্কে শেখ হাসিনাকে অবহিত করেন তিনি। খিলগাঁও থানার নাশকতার মামলায় বিএনপি নেতা সেলিমা রহমান, শিমুল বিশ্বাস, মারুফ কামাল খান এবং সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ সহ 14 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বিকেলে মহানগর হাকিম এমদাদুল হকের আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত 30 জানুয়ারি বিএনপি জামায়াতের ডাকা হরতাল অবরোধ চলাকালে খিলগাঁও ফ্লাইওভারের নিচে একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির মালিক নজরুল ইসলাম খিলগাঁও থানায় ওই দিনই একটি মামলা দায়ের করেন। পরে 27 জুন খিলগাঁও থানার উপপরিদর্শক মোহাম্মদ বিল্লাল হোসেন 14 জনকে পলাতক দেখিয়ে একটি অভিযোগপত্র দাখিল করেন আদালতে। ওই ঘটনায় আদালত আজ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। চট্টগ্রামে জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতার 3 আইনজীবীকে 164 ধারায় জবানবন্দি দেওয়ার জন্য চট্টগ্রাম আদালতে নেওয়া হয়েছে। রিমান্ডের 2 দিনের মাথায় হাটহাজারী থানার মামলায় তাদের এই জবানবন্দি দিতে নেওয়া হলো। এই মুহূর্তে চট্টগ্রাম আদালতে আছেন আমাদের রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমল। ধন্যবাদ সজল। আপনি যেটা বলছিলেন, 3 আইনজীবীকে অর্থাৎ ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন এবং অ্যাডভোকেট মাহফুজ বাপনকে কিছুক্ষণ আগে র্যাবের কড়া পাহারায় পতেঙ্গা সদর দপ্তর থেকে 2 দিনের রিমান্ডের মাথায় চট্টগ্রামের আদালতে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরতি ইলাহির কাছে 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন। এখন তাদেরকে অর্থাৎ বুঝ নেওয়ার যে আইনগত কিছু বিষয় রয়েছে, আপনি জানেন 164 ধারা জবানবন্দি দেওয়ার আগে মূলত আইনজীবী তাদের কিছুক্ষণ সময় দেন তারা এটা বুঝে নেওয়ার জন্য। সেই সময়টি তাদেরকে দিচ্ছেন। এখন তারা রয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরতি ইলাহির খাস কামরায় রয়েছেন। এরপর শুরু হবে তাদের জবানবন্দি গ্রহণ। আপনি জানেন গত 18 আগস্ট রাতে ঢাকা ধানমন্ডি থেকে এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে 19 আগস্ট তাদেরকে বাঁশখালী মামলায় গ্রেপ্তার দেখিয়ে 4 দিনের রিমান্ড নিয়ে যায় আদালত এবং 23 আগস্ট তারা আদালতে 164 ধারার জবানবন্দি দিয়েছিল। এরপর দিন তাদেরকে আবার চট্টগ্রামে হাটহাজারী মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং তাদের থেকে 5 দিনের রিমান্ড চাওয়া হলো। ব্যারিস্টার শাকিলা ফারজানার জন্য 2 দিন এবং বাকি যে 2 আইনজীবী রয়েছে তার জন্য 3 দিন করে রিমান্ড দেওয়া হয়েছিল। আজ রিমান্ডের দ্বিতীয় দিনের মাথায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য রাজি হয়, তাদেরকে আদালতে নিয়ে আসা হয়েছে। এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন তারা যে জঙ্গি অর্থায়নের টাকা যে লেনদেন করেছেন তা অনেকটা সত্য এবং তার তথ্য প্রমাণ র্যাবের কাছে রয়েছে। এখন তারা চেষ্টা করছেন এই অর্থায়নের পিছনে মূল হোতা কারা রয়েছে তারা সেটিকে বের করার জন্য মূলত তাদেরকে রিমান্ডে নিয়েছেন এবং তারা আশা করছেন আজকে যে জবানবন্দি দেওয়া হবে সেখানে হয়তো মূল হোতাদের নাম বেরিয়ে আসবে। এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম যে তার মা অর্থাৎ শাকিলা ফারজানার মার সাথে। শাকিলা ফারজানার মা আমাদেরকে প্রথম থেকে জানিয়ে আসেন ফরিদা ওয়াহিদ তিনি আমার দাবি করছেন ব্যারিস্টার শাকিলা ফারজানা একজন আইনজীবী এবং তার কাছে অনেক মক্কেলে আসেন এবং তারা তদবিরকারী অর্থাৎ মামলা তদবিরকারী, সেরকমই মামলা তদবিরকারীরা এসেছিলেন। তিনি মামলা পরিচালনা না করার জন্য যেটা পরিচালনা করার যে টাকা নিয়েছিলেন পরবর্তী তিনি সেই টাকা ফেরত দিয়েছিলেন অ্যাকাউন্টে। আর তিনি বলছেন এটা কোনো রকম আইনগত কোনো অবৈধতা ছিল না এবং তিনি ব্যাংকের নিয়মকানুন মেনে মূলত এই টাকাটা জমা দিয়েছিলেন। তবে র্যাব কর্মকর্তারা বলছেন ব্যারিস্টার শাকিলা ফারজানা এবং যে 2 আইনজীবী যে অ্যাকাউন্টে টাকাগুলি দিয়েছিলেন সেটি মূলত জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের পরিচালক মনিরুজ্জামান ডনের, যে কারণে এটা আইনগত একটি সমস্যা রয়েছে। আর এই ক্ষেত্রে তারা বলছেন যে তারা যখন গত ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত মোট 29 জন শহীদ হামজা ব্রিগেড সদস্য গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্যে যারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা সকলে বলেছেন এই জঙ্গি অর্থায়নের বিরুদ্ধে ব্যারিস্টার শাকিলা ফারজানা রয়েছে। আর এই শাকিলা ফারজানার ব্যাপারে তারা তখন অনুসন্ধান শুরু করে। এর প্রেক্ষিতে গিয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী তারা বাংলাদেশ ব্যাংকের সহায়তায় তারা ব্যাংকে তথ্য প্রমাণ পায় এবং সেই তথ্য প্রমাণ তারা নিশ্চিত হয়েছে ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন এবং অ্যাডভোকেট মাহফুজ বাপন মোট 1,08,00,000 টাকা মনিরুজ্জামান ডনের অ্যাকাউন্টে জমা দিয়েছেন। এখন পর্যন্ত আসলে সেই জবানবন্দি গ্রহণ শুরু হয়নি, কিছুক্ষণ পরে শুরু হবে জবানবন্দি। এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। সজল। চট্টগ্রামে জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতার 3 আইনজীবীকে 164 ধারায় জবানবন্দি দেওয়ার জন্য চট্টগ্রাম আদালতে নেওয়া হয়েছে। এ বিষয়ে জানাতে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। রাজধানীর উত্তরায় জুয়ার আসর থেকে 52 জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত রাতে উত্তরার 7 নম্বর সেক্টরের 35 নম্বর রোডের একটি বাসায় অভিযান চালায় তারা। ওই বাসায় চলা জুয়ার আসর থেকে তাদের আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল। এ সময় তাদের কাছ থেকে প্রায় $3.25 লাখ টাকা জব্দ করা হয়। এদের মধ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার এক ভাইস চেয়ারম্যানও রয়েছেন বলে জানায় পুলিশ। উত্তরা 7 নম্বর সেক্টর 35 নম্বর রোড 19 নম্বর হাউস থেকে 52 জন 110 খেলা শরণার্থী এবং 2,83,475 টাকা সহ জব্দ করে তাদেরকে থানায় আনা হয়েছে। এখন ডিএমপি একটা মামলার প্রক্রিয়া চলছে। তারা তো বিভিন্ন জেলা থেকে আসছে, কেউ দেখা যায় যে বগুড়া জেলার, কেউ দেখা যায় নরসিংদী, এখানে বিভিন্ন জায়গা থেকে তারা এখানে জোয়ার খেলে। কুমিল্লার শশীদল এলাকায় ঢাকাগামী ট্রেন মহানগর গোধূলির বগি লাইনচ্যুত হওয়ার 7 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল চলাচল। কুমিল্লা রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত 10:30টার দিকে কুমিল্লা স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেল স্টেশনে পৌঁছলে ট্রেনের ইঞ্জিন সহ 4টি বগি লাইনচ্যুত হয়। এ সময় কেউ আহত না হলেও চরম দুর্ভোগে পড়ে ট্রেনের প্রায় 1,500 যাত্রী। এ দুর্ঘটনায় চট্টগ্রামের সাথে ঢাকা, সিলেট ও ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া রেল জংশন থেকে একটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করলে ভোর 5:45টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। টানা 3 দিন দাম বাড়ার পর রাজধানীর পাইকারি বাজারে কিছুটা কমেছে পেঁয়াজের দাম। পাইকাররা বলছেন, দেশি পেঁয়াজের সরবরাহ কিছুটা বেড়ে যাওয়ায় দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। আর মঙ্গলবার থেকে ভারতের পেঁয়াজ আমদানিতে টন প্রতি $275 বাড়তি গুনতে হলেও ব্যবসায়ীরা বলছেন, দেশের বাজারে তার প্রভাব পড়তে কয়েকদিন সময় লাগবে। চলতি সপ্তাহের শুরু থেকেই দেশের বাজারে বাড়তে থাকে পেঁয়াজের দাম। 3 দিনের ব্যবধানে কেজিতে 30 টাকা পর্যন্ত দাম বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় এই পণ্যের। তবে মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে 5 টাকা কমে দেশি পেঁয়াজ প্রতি কেজি 75 থেকে 80 আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হয় 70 থেকে 75 টাকায়। শ্যামবাজারে সে দাম নেমে দাঁড়ায় 65 থেকে 68 টাকায়। শিগগিরই দাম বাড়ার আশঙ্কা নেই বলেও জানালেন ব্যবসায়ীরা। গত 2 দিনে মার্কেটে মানে আমদানি কম ছিল, এই জন্য হঠাৎ করে মানে বাজার 7-8 টাকা বৃদ্ধি পেয়েছিল, 75, 74, 76 পর্যন্ত বিক্রি হয়েছে। উপস্থিত যে মাল আমাদের মার্কেটে আছে, আল্লাহর রহমতে স্বাভাবিকভাবে বাজার এই সপ্তাহ চলবে, কোনো সমস্যা হবে না। এরই মধ্যে পেঁয়াজ রপ্তানিতে নিরুৎসাহিত করতে হঠাৎ করে দাম বাড়িয়েছে ভারত সরকার। এতে প্রতি কেজিতে 21 টাকা বেশি গুনতে হলেও দেশের বাজারে এর প্রভাব পড়তে কয়েকদিন লাগবে বলে জানালেন আমদানিকারকরা। এখন যারা এলসি করতেছে এদের তো রেট বেশি, আগে যারা করছে তাদের কম ছিল। এখন এই এলসির মাধ্যমে যদি সবাই মাল নিয়ে আসে তাহলে ওই মালটা তো আপনার বেশি রেট পড়বে। এদিকে বাজার নিয়ন্ত্রণে ভোক্তারা মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি জানালেও পেঁয়াজের আমদানি বিকল্প বাজার খোঁজার পরামর্শ ব্যবসায়ীদের। আমরা মনে করি যে সরকার যদি ইচ্ছা করলে এই বাজারকে কন্ট্রোল করতে পারে সরকার। যেহেতু ইন্ডিয়া তো আপনারা নিজেরাও জানেন যে মোটামুটি একটা নির্ধারণ করছে যে $700 এলসি দিতে হবে। এই তুলনায় এখন অন্যান্য দেশ, আপনাদের পাকিস্তান, তুরস্ক, বার্মা, বিভিন্ন দেশ থেকে আসলে যদি হয়তো বাজার আরো কিছু কমে। অন্যদিকে দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে টিসিবিকে আমদানির নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আইনের নানা জটিলতায় এক যুগেরও বেশি সময় ধরে জেলা প্রশাসনের হাতছাড়া রয়েছে ফেনীর ফুলগাজী ও পরশুরামের বৈধ বালু মহালগুলো। আর এ সুযোগে যত্রতত্র চলছে অবৈধ বালু আহরণের মহোৎসব। এ কারণে দুর্বল হয়ে দফায় দফায় ভাঙছে মহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে চরম ক্ষতি ও দুর্ভোগের মুখে পড়েছে লাখ লাখ মানুষ। অবশ্য কর্তৃপক্ষ বলছে, বৈধ বালু মহালগুলো পুনরুদ্ধার ও অবৈধগুলো নিয়ন্ত্রণে চেষ্টা চলছে। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। 2001 সালের পর থেকে পর্যায়ক্রমে বালুকেকো সিন্ডিকেটের নানা কৌশলী আইনি জটিলতায় ফেনীর পরশুরাম উপজেলার 7টি ও ফুলগাজী উপজেলার 3টি বালু মহালের ইজারা দেয়া বন্ধ হয়ে যায়। জেলা রাজস্ব বিভাগের হিসেব মতে ইজারা বন্ধের কারণে প্রতি বছর তারা রাজস্ব হারিয়েছে প্রায় 2 কোটি টাকা। তবে এই সময়ের মধ্যে গড়ে ওঠা অসংখ্য সিন্ডিকেট মুহুরী কহুয়া ও সিলুনিয়া নদী থেকে নৌকা, পাওয়ার টিলার ও ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে অবাধে। আর অবৈধভাবে উত্তোলিত বালু ট্রাকে পারাপারের জন্য মুহুরী কহুয়া এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধে এভাবেই কমপক্ষে 10টি জায়গায় কেটে ফেলা হয়েছে।
এদিকে যত্রতত্র বালু উত্তোলনের কারণে প্রতি বছরের মতো দফায় দফায় এবারও কোথাও না কোথাও বাঁধ ভেঙে পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। তবে এসব প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে মানুষ মুখ খুলতেও নারাজ। নদীতে বালু থাকলে মনে করেন 8-10 হাজার বড় মেশিনে উঠে কারা তোলার আমরা যদি বলি তাহলে তো আমরা তো বিপদ, এটা প্রশাসনরা জানে কারা বালু তুলতে আছে। বালু তোলার কারণে ঢলে বাটটা ভাঙি যায়, পানি আইলে প্রেসারটা বেরিবানটা সহ্য হইতে না পারি, পানির লগে যে কোনো গান্ধী ভাঙি চলে যায়। ফেনীর পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানালেন, কর্তৃপক্ষকে জানানোর পরও ব্যবস্থা নেওয়া হয়নি। এই অবস্থা চলতে থাকলে বাঁধ রক্ষা সম্ভব নয়। 3টা নদীর ভিতর থেকে বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। এইভাবে যদি বালু কন্টিনিউ উত্তোলন করে তাহলে এই বাঁধ আর রক্ষা করা যাবে না। অন্যদিকে ফেনীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জানালেন, বালুমহলগুলো আবারও তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা হচ্ছে। নিয়ন্ত্রণ হলে অবৈধ উত্তোলন বন্ধ হয়ে যাবে। আমরা ইতিমধ্যে এগুলি ইজারা প্রদানের জন্য কার্যক্রম শুরু করেছি। যদি আমরা ইজারা প্রদান করতে পারি তাহলে সমস্ত বালিমহলগুলি আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। সেই ক্ষেত্রে অবৈধ উপায়ে কেউ বালি উত্তোলন করার সম্ভাবনা আর থাকবে না। গত বছর থেকে এ পর্যন্ত অবৈধ বালুমহলগুলোতে 22টি অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত 1,55,500 টাকা জরিমানা ও 3 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় কাজ শেষ হওয়ার 5 বছরেও চালু হয়নি রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 50 শয্যার কার্যক্রম। প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও মূল্যবান যন্ত্রপাতি কেনা হলেও জনবল নিয়োগ আর ওষুধ বরাদ্দ দেয়া হয়নি এখনো। ফলে অযত্ন অবহেলাতে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার মালামাল। পাশাপাশি কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। অস্ত্রোপচারের আলো বিছানা ছাড়াই ঘরের স্বাভাবিক আলো দিয়ে চলছে অস্ত্রোপচার, অথচ পাশেই রয়েছে অত্যাধুনিক অস্ত্রোপচারের কক্ষে আলো সমৃদ্ধ যন্ত্রপাতি। শুধু যন্ত্রপাতি নয়, রয়েছে পূর্ণাঙ্গ একটি ডেন্টাল ইউনিট, আলট্রাসোনোগ্রাম, ইসিজি, স্টিম স্টেলাইজার এবং সার্জারিতে ব্যবহৃত সাকার মেশিন সহ অটোক্লেভ। এসব কিছুই অযত্ন অবহেলায় পড়ে থাকতে থাকতে এখন নষ্টের পথে। অপারেশনের পর আমার রোগী নিয়ে কঠিন সমস্যা হয়েছিল বেড না থাকার কারণে, কাজেই আমরা অনেক ভোগান্তির মধ্যে পড়ছিলাম। এখানে বসার কোনো জায়গা নাই, আমাদের রোগীরা এই যে নিচে নিচে বসে আছে। নতুন যে বিল্ডিংটা আছে, যেটা 50 শয্যার জন্য করা হয়েছে, এটাতে উপযুক্ত জনবল এবং ইকুইপমেন্ট না থাকার ফলে আমরা এটা পুরোপুরি এখনো চালু করতে পারিনি। আমাদের যে অপারেশন থিয়েটারটা আছে, এখানে অনেক লিমিটেশনের মধ্যে আমরা কাজ করি। এখানে গাউন, মাস্ক আমরা যেগুলো পরি সেই জিনিসগুলো আমাদের নাই। 31 শয্যা দিয়ে শুরু হয় এই স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। এরপর 2010 সালে 50 শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেয় সরকার। এজন্য নতুন ভবন ও অবকাঠামো তৈরির পাশাপাশি কেনা হয় আধুনিক যন্ত্রপাতি। কিন্তু জনবল নিয়োগ সহ অন্যান্য বরাদ্দ না থাকায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। প্রেসক্রিপশন করে দিছে, নিয়ে আসলো, এখন পর্যন্ত কোনো ডাক্তার আসিয়া দেখে নাই যে সুস্থ হয়েছে কি বেশি হয়েছে কি কম হয়েছে। আমাদের নার্সিং স্টাফ খুবই কম, যার কারণে অতিরিক্ত রোগীর চাপে আমরা সঠিকভাবে সেবা প্রদান করতে পারি না। জনবলের অভাবে আমরা এই বদরগঞ্জের বৃহত্তর যে প্রায় 3 লাখ জনগণের যে সুস্বাস্থ্য নিশ্চিত করার ব্যাপারটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। মন্ত্রণালয়ের বরাদ্দ বিষয়ে জেলার সিভিল সার্জন বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছেন বলে জানালেও স্থানীয় সংসদ সদস্য বলছেন ভিন্ন কথা। পরিচালক, মহাপরিচালক বরাবরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা পত্র দিয়েছি যে এখানে 50 বেডের জন্য তথ্য, ঔষধপত্র সহ অন্যান্য লজিস্টিক্স যেসব প্রয়োজন হয় মানুষের চিকিৎসার জন্য। 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু করতে গেলে সেখানে পথ্য লাগবে, ওষুধ লাগবে, জনবল লাগবে এবং আনুষঙ্গিক যে অ্যাপারাটাসগুলো আছে, ইসিজি মেশিন, এক্সরে মেশিন। তো আমরা ইতিমধ্যেই সরকার এই হাসপাতালে ইসিজি মেশিন, এক্সরে মেশিন, আলট্রাসোনোগ্রাম মেশিন সমস্ত যে সরঞ্জামাদি এখানে পৌঁছিয়েছে। 31 শয্যার এই হাসপাতালটিতে বর্তমানে প্রতিদিন 60 থেকে 70 জন রোগী চিকিৎসা নেয়। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। আধুনিক বিশ্বে ফ্যাশন নিয়ে প্রতিনিয়ত চলছে গবেষণা। মডেলরা নতুন ডিজাইনের পোশাক পরে নিজেকে তুলে ধরছেন ক্যামেরার সামনে। উন্নত দেশগুলোতে ফ্যাশন ডিজাইন নিয়ে নানামুখী লেখাপড়া করার সুযোগ থাকলেও বাংলাদেশে রাজধানী ছাড়া অন্যান্য অঞ্চলে কোনো সুযোগই নেই। তবে খুলনার কেসিসি উইমেন্স কলেজে ফ্যাশন ডিজাইন নিয়ে গত 1 দশক ধরে অনার্স কোর্স চালু থাকলেও এটি অনেকটাই অজানা। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে।
খুলনার গামসাপল্লীতে বেড়াতে গিয়ে ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করার স্বপ্নের বীজ বপন করেন নুসরাত জাহান নিপা। আর ঘরের কাছে পেয়ে যাওয়া সুযোগে চলতি বছর ভর্তি হন খুলনার কেসিসি উইমেন্স কলেজে। ফ্যাশনের সাথে গামসা ঐতিহ্যকে ধরে রাখতে আগেই কিছু ডিজাইন করে তাক লাগিয়ে দেন তিনি। ফ্যাশন ডিজাইন পড়তে হবে, এর উপরে ক্লথ তৈরি করে ন্যাশনালি ইন্টারন্যাশনালি দেখাতে হবে, মানুষ বুঝুক না এটার প্রায়োরিটি আছে। নিপার মতো ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করার লক্ষ্যে সানাম, পিয়াল ও নিশাত সহ 2 শতাধিক শিক্ষার্থী এখন এই কলেজে পড়ালেখা করছেন। প্রচন্ড অনুপ্রেরণা দেয় টিচাররা দেন, তারপরে তাদের কাজের দ্বারা আমাদের কান্ট্রিকে ডেভেলপ করার জন্য আমাদেরকে এই আগ্রহটা নিজেদের থেকেই সৃষ্টি করতে হয়েছে। ঢাকাতে হঠাৎ করে ইন্টারভিউর জন্য কোথায় করবে, কোথায় থাকবে, এগুলোতে ওরা অনেক প্রবলেম ফেস করে। আমরা এখান থেকে বের হয়ে একটা বুটিক হাউস দিতে পারবো, বিজনেস বলেন, অন্যান্য প্রফেশন বলেন। এখান থেকে বিগত সালে যারা বের হয়েছে যে আপুরা, ওনারও অনেক ভালো ভালো জায়গা আছে। সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকরা জানান, খুলনায় ফ্যাশন ডিজাইনের বিষয়ে মাস্টার্স কোর্স, বুটিক হাউস ও গার্মেন্টস শিল্প চালু হলে আরো বেশি উপকৃত হবে শিক্ষার্থীরা। এরা যথেষ্ট আগ্রহী, এরা শিখছে, এদের আমাদের ল্যাবে যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে বা আমরা যতটুকু পাচ্ছি তাদেরকে সাহায্য করছি। এদিকে সিটি মেয়র নারী শিক্ষাকে এগিয়ে নিতে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানালেন। আমরা শ্রেণীকক্ষ তৈরি করেছি, আরও ল্যাবরেটরি ফ্যাসিলিটিস ইত্যাদি বৃদ্ধি করার জন্য যে স্পেস দরকার আমরা ইতিমধ্যে নির্মাণ কাজ প্রায় সম্পন্ন করে এনেছি। তো আমরা আশা করছি যে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে মাস্টার্স ক্লাস করানোর অনুমতি দেবেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনে 2005 সালে ফ্যাশন ডিজাইন ছাড়াও চাইল্ড ডেভেলপমেন্ট ও নিউট্রিশন বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার বা ইসিআর এর মাধ্যমে ভ্যাট আদায়ের কথা থাকলেও সব ক্ষেত্রে তা কার্যকর করতে পারছে না এনবিআর। আর এই সুযোগে বাৎসরিক বিক্রির পরিমাণ কম দেখিয়ে নির্দিষ্ট হারের পরিবর্তে প্যাকেজ ভ্যাট আদায়ে বেশি আগ্রহ ব্যবসায়ীদের। যুক্তি হিসেবে তারা বলছেন, বছরে 2 থেকে 4 ভাগ হারে কর দিতে হলে নানা ভোগান্তিতে পড়তে হবে তাদেরকে। আর এনবিআর এর বক্তব্য, নির্দিষ্ট হারের কর ফাঁকি দিতেই এই অজুহাত। সাজিদ রাজুর রিপোর্ট। সুপার শপ বা বড় বিপণী বিতানগুলোতে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার বা ইসিআর যন্ত্রের মাধ্যমে আদায় করা হয় মূল্য সংযোজন কর বা ভ্যাট। তবে সব ক্ষেত্রে ইসিআর কার্যকর করতে না পারায় মাঝারি ও ছোট দোকানীদের জন্য রয়েছে বছরে নির্দিষ্ট অঙ্কের ভ্যাট বা প্যাকেজ ভ্যাট আদায়ের সুযোগ। নিয়ম অনুযায়ী বছরে মূল্য সংযোজনের পরিমাণ 70,000 টাকার বেশি হলে 2 থেকে 4 ভাগ হারে ভ্যাট পরিশোধ করবেন ব্যবসায়ীরা, আর এর কম হলে আদায় করবেন প্যাকেজ সুবিধা। তবে অভিযোগ উঠেছে, বাৎসরিক এই অর্থের পরিমাণ কম দেখিয়ে প্যাকেজ ভ্যাট পরিশোধে আগ্রহী বেশিরভাগ ব্যবসায়ী, আর নিজেদের পক্ষে যুক্তিও কম নয় তাদের। বছরের ফার্স্ট কোয়ার্টারে আমরা ওই সারা বছরের ভ্যাটটা পেমেন্ট করে দিতাম, সারা বছর আর কোনো হেডেক নাই। এখন প্রত্যেক মাসে হিসাব করে ভ্যাট দাও, একজন বাড়তি কর্মচারী নেওয়া হবে, অ্যাকাউন্টেন্ট, উনি হিসাব কিতাব করবেন, এই করবেন সেই করবেন, তো একটা বাড়তি ঝামেলা দিয়ে দেওয়া হলো না। যদি এটা 4% হিসাব করেন তাহলে কিন্তু ম্যান পাওয়ার অনেক লাগবে, কতটুকু সততার সহিত এটা কালেক্ট হবে এইটারও একটা প্রশ্নবিদ্ধ হবে। দেখা যাবে যে অনেক অফিসাররা ইন্টারেস্টেড হয়ে ওই 4%-এর জন্য ওই দোকান মালিককে এইরকম কথা বলতেছে, আপনার সেইল এত, এটা সেইল এত, ভলিউম এত, কাগজ এই না, এই না, এগুলিতে কিছুটা ব্যবসায়ীরা হয়রানি হবে। তবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বলছে এসবই রাজস্ব ফাঁকির অজুহাত। মূলত আপনাকে যারা কথা বলেছে তারা কিন্তু এই 70,000 টাকার বেশি মূল্য সংযোজন করেন, অথচ 4% তার ট্যাক্সের দায় আছে, তিনি তা দিচ্ছেন না। তারা কিন্তু সেই সুযোগ নিচ্ছেন ইন দ্য নেম অফ প্যাকেজ ভ্যাট। এবং আমরা যখন ওটাকে কার্যকর করতে যাব তখন সেখানে সমিতি আছে, হয়রানি, নিপীড়ন এসব কথা বলে অন্যভাবে এই স্রোতটাকে প্রবাহিত করার চেষ্টা করবে। ভ্যাট আসলে কনজামশন ট্যাক্স, তিনি 4% দিবেন, 4% দিবেন, তাতে আমি জানি না কোথায় ক্ষতিটা। ভ্যাট ফাঁকি রোধে রাজধানীর অভিজাত ও বড় শপিং মলগুলোতে খুব দ্রুত ইসিআর মেশিনের সাহায্যে কেনাবেচা নিশ্চিত করার প্রক্রিয়াও শুরু করা হয়েছে বলেও জানানো হয় এনবিআর এর পক্ষ থেকে। ইসিআর মেশিন অবশ্যই বসাতে হবে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে কলার বাম্পার ফলন হয়েছে এবার, তবে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কলার ছত্রাক আক্রমণে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না চাষিরা, এতে লোকসান আতঙ্কে আছেন তারা। অবশ্য কৃষি বিভাগের দাবি, সঠিক পদ্ধতিতে কলার চাষ না করায় চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সবুজ পাতায় ঢাকা চোখ জুড়ানো সারি সারি কলা গাছই বলে দেয় ব্যাপক ফলনের কথা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর চিনি চম্পা, চম্পা, অমৃতসাগর সহ বেশ কয়েকটি জাতের কলা চাষ হয়েছে। আর থরে থরে ঝুলে থাকা কলার কাঁদিতে লাভবান হওয়ার স্বপ্ন দেখছিলেন চাষিরা।
কিন্তু গত কদিনের টানা বৃষ্টিতে ছত্রাকের আক্রমণে দাগ বসে গেছে কলার গায়ে। এ কারণে যোগান থাকার পরও ন্যায্য দাম পাচ্ছেন না কলা চাষিরা। এতে উৎপাদন খরচ ওঠানো নিয়েই চিন্তিত তারা। ভালো ফলন পাইছি, ফলন পাওয়ার পরে বাজারে নিয়ে এই টাকা পাইছি না। কলা নষ্ট হয়ে যায়, ওই দীর্ঘদিন রাখা যায় না, সময় মতো বাড়তি করে উঠাতে পারি না। কলা সব একবারে পানি টেনে বেজে ভাইরাস ঢুকিয়া একবারে নামছে কলা। গরম আবার বৃষ্টি দুটা মিলা কলা ভাইরাস ধরার কারণে যে কলা পাকে। আমরা আজকে গাড়ি 100, কালকে যদি বাগানে অতিরিক্ত 200 পাইকে গেছে। এদিকে বৃষ্টির কারণে কলার মান খারাপ হওয়ায় পাইকারদের আগ্রহ কমে গেছে। কলা 200 টাকা করে বিক্রি করি, ওটা মনে হয় বিক্রি করার কাছে 50 টাকা 100 টাকা, তাতে মনে হয় এই তারিখে মনে হয় বিশাল ধরা। মেডিসিন দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তো ফল চলে না, নিলে ফল সমান আমরা তো ফালা পড়ছে জায়গা। অন্যদিকে পরামর্শ দেওয়ার পরও সঠিক পদ্ধতিতে কলা চাষ না করায় চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে দাবি কৃষি কর্মকর্তার। কলাতে কিন্তু প্রচুর সার দিতে হয়, বিশেষ করে রোপণের সময়। তা আরেকটা কারণ হলো যে বৃষ্টি বাদল অনেক সময় হয়ে একসঙ্গে হয়ে যায়, তখন গাছগুলো ভেঙে যায়। এই কারণে তাদের একসঙ্গে পাড়তে হয় কলাগুলা। কলা চাষি যারা আছেন তাদেরকে সহযোগিতা করতে হবে। তা আমি মনে করি যে টাঙ্গাইল যেটা যদি গ্যাপ কোনো থাকে সেটা কিন্তু এখন আর থাকবে না। এবছর জেলায় 7,000 হেক্টর জমিতে 1,20,000 মেট্রিক টন কলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, টাঙ্গাইল। কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। গত 12 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি 2 সেন্টিমিটার কমে বিপদসীমার 68 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনও পানিবন্দী হয়ে রয়েছে জেলার কাজীপুরের ঠেকুরিয়া হাটসহ নদী তীরবর্তী সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার 35টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। বন্যায় তলিয়ে গেছে শত শত হেক্টর ফসলি জমি। ঘরবাড়ি হারিয়ে 152টি পরিবার আশ্রয় নিয়েছে জেলার 6টি আশ্রয় কেন্দ্রে। এদিকে দুর্গতদের জন্য 2,25,000 টাকা ও 75 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। স্কুলে পানি উঠছে, পানির জন্য পরীক্ষা ভালো দিতে পারতেছি না, তাই পানির বিরুদ্ধে পরীক্ষা দেওয়া লাগতেছে। পানির জন্য আমরা রান্না করে হারতেছি না, খাইতে পারতেছি না, শুবের পারতেছি না, গরু বাছুর আমার খুব অনাটান হয়ে গেছে। 4 দেশের সংযোগ সড়ক BCIM এর 170 কিলোমিটারের মধ্যে মিয়ানমারের অভ্যন্তরে 23 কিলোমিটার সড়ক নির্মাণ করে দেবে বাংলাদেশ। গতকাল সচিবালয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার প্রকল্পের 796 কোটি টাকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এর মধ্যে 675 কোটি 70 লাখ টাকা চীনা অনুদান। বিনিময়পত্রের আওতায় চীন সরকার পূর্বাচল উপশহরে 1500 গাড়ি পার্কিংয়ের জন্য দ্বিতল ভবন সহ 800 প্রদর্শন বুথ নির্মাণ ও কারিগরি সহায়তা করবে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যন্ত্রপাতি ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করতে 2টি বিনিময়পত্র স্বাক্ষরিত হয়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং চীনের বাণিজ্যমন্ত্রী গাও হুচেং চুক্তি স্বাক্ষর করেন। Via Myanmar to go to Kunming, yes, ওইটা তাদের হাই প্রায়োরিটি। কুন্দুমের পরে will help Burma to build 23 miles. আমরা বানিয়ে দেবো 23 মাইল। As a friendship towards China, we will build 23 miles, 23 kilometers of that road, which is 170 kilometers from Gundum to the point where they go to Kunming. আজ ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস। দিনাজপুরের ফুলবাড়িতে এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, এশিয়া এনার্জিকে ফুলবাড়ি থেকে প্রত্যাহার সহ 6 দফা দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশ ও তৎকালীন বিডিআরের গুলিতে প্রাণ হারান 3 জন। এ ঘটনায় আহত হয় শতাধিক মানুষ। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরোধী ফুলবাড়িবাসী আজও প্রতিরোধের চেতনায় উদ্দীপ্ত। 2006 সালের 26 আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ি থেকে অপসারণের দাবিতে ফুলবাড়ির ঢাকা মোড়ে জমায়েত হয় হাজার হাজার মানুষ। পুলিশ বিডিআরের ব্যারিকেড ভেঙে মানুষের এই ঢল সামনের দিকে এগোতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ ও বিডিআরের নির্বিচার গুলি ও টিয়ার শেলে ঘটনাস্থলেই নিহত হয় 3 জন। এতে আহত হন আরও শতাধিক আন্দোলনকারী। আমরা কয়লার খনি চাই না, আমরা রক্ত দিচ্ছি, আরো দিব, এবং আমরা ভিজা মাটি ছাড়তে চাই না। দোকানপাট নষ্ট করি, বাড়িঘর নষ্ট করি, আমরা কয়লা খনি চাই না। এই কয়লা খনি হলে এই অঞ্চলের মানুষ, আমরা সহ যারা এই অঞ্চলে বসবাস করি, তাদের জন্য একটি ভূমিহীন মানুষ হয়ে পড়বো আমরা।
দেশের বাইরের খবর। ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলে এক বন্দুকধারীর হামলায় 4 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার উত্তর পূর্বাঞ্চলীয় রোয়ে শহরে ভ্রমণকারীদের একটি ক্যাম্পে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। হামলাকারী নিজেও ওই ভ্রমণকারী দলের সদস্য ছিল বলে জানায় পুলিশ। পরে পুলিশের গুলিতে গুরুতর আহত অবস্থায় আটক করা হয় হামলাকারীকে। নিহতদের মধ্যে 6 মাস বয়সী একটি শিশু ও এক পুলিশ কর্মকর্তা রয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড সাজেনু। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ এবং প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভাল। প্রাণঘাতী মার্স ভাইরাস প্রতিরোধে চলতি বছরের হজ মৌসুমে উট কোরবানিতে নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করছে সৌদি সরকার। সৌদি রাজধানী রিয়াদে মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে 5 জন মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও 49 জনের শরীরে এ রোগের সংক্রমণ দেখা দিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সোমবার এ তথ্য জানায় রুশ সংবাদ সংস্থা তাস। সৌদি আরবের স্বাস্থ্য সচিব আবদুল্লাহ আসিরি জানান, উপসাগরীয় দেশগুলোর প্রায় 90% উটে মার্স করোনা ভাইরাস রয়েছে। আর তাই এবারে উট কোরবানির বিষয়ে নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে দেশটির সরকার। তবে এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এসব উটের মাংস খাওয়ার পর মানুষের মধ্যেও এই ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে। তাই আমরা সরকারিভাবে উট জবাই নিষিদ্ধের কথা ভাবছি। খেলার খবর। মালয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে 27 আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 109 ধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে মালয়েশিয়ার বিপক্ষে ভালো খেলে নিজেদের প্রস্তুতিটা সেরে নিতে চায় মামুনুলরা। ভয় নয়, ভাবনায় নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রত্যয়। মঙ্গলবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন জাতীয় দলের কোচ ও ফুটবলাররা। রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে 3 সেপ্টেম্বর এশিয়ার সেরা দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। র্যাঙ্কিংয়ের বিচারে অসম শক্তির দু দলের ফুটবলীয় লড়াই। কারণ 170-এ থাকা বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের 61তম দলটি। তবে হিসেব নিকেশ দেখে ভীত হওয়া নয়, সকারুসদের বিপক্ষে চমকপ্রদ কিছু করার উচ্চাশা মামুনুলদের কণ্ঠে। কেউ অ্যাফ্রেড না, কেউ ভীত না যে আমি যাব। আমরা এত সবার একটা টার্গেট যে আমরা আমাদের যদি বেস্ট ম্যাচ খেলতে পারি, যে আমরা যদি তাদেরকে গোল করতে না পারি, দিতে না সুযোগ না দিই, এবং আমরা আমাদের যদি কাউন্টার অ্যাটাকের যেটা যে আমরা যদি পারফেক্টলি কাউন্টার অ্যাটাক যদি ভালোভাবে পারফেক্টলি করতে পারি, ইনশাল্লাহ আমরা ওখান থেকে কামব্যাক করে আসতে পারবো। এবং সব প্লেয়াররা 100%-এর বেশি বেস্ট ম্যাচ দিতে হবে সবার। মানে বলতে গেলে আমার লাইফের সবচেয়ে বেস্ট ম্যাচটা আমার ওই দিন খেলতে হবে। বিশ্বের বড় বড় লিগগুলোতে খেলার অভিজ্ঞতা আছে অস্ট্রেলিয়ার অনেক ফুটবলারের। তাই বর্তমান এশিয়া কাপ চ্যাম্পিয়ন দলটির বিপক্ষে জয়ের ভাবনাটাও যে দুঃসাহস তা ভালোই জানা আছে দেশের ফুটবলের প্রতিনিধিদের। তাই টিম কাহিল জেডিনাকদের খেলার ধরন বিশ্লেষণ করে কৌশল সাজাতে চায় ডি ক্রুইফের শিষ্যরা। তবে ফলাফল যাই হোক, নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠে সেরা পারফরম্যান্স দেওয়ার আশ্বাস কোচদের। বাংলাদেশের চেয়ে অস্ট্রেলিয়া অনেক বেশি এগিয়ে থাকা দল, তবে 90 মিনিটের ম্যাচে যে কোনো কিছুই ঘটতে পারে। তাছাড়া ওদের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ থেকে ছেলেরা অভিজ্ঞতা অর্জন করতে পারবে। সেট পিস ও রক্ষণের দুর্বলতা কাটিয়ে উঠতেও আমরা অনেক কাজ করেছি। মালয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ভালো খেলে বিশ্বকাপ বাছাইয়ের জন্য নিজেদের চূড়ান্তভাবে প্রস্তুত করতে চাই। গোলকিপিং নিয়ে ছেলেদের অনেক পরামর্শ দিয়েছি। বাংলাদেশে প্রতিভাবান গোলরক্ষক আছে, আমাদের দায়িত্ব ওদের ভালো প্রশিক্ষণ দিয়ে তৈরি করা। কয়েক সপ্তাহ ধরে ওদের অনুশীলন করিয়েছি, ওরাও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে 29 আগস্ট মালয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সকারুসদের মুখোমুখি হওয়ার আগে এই ম্যাচটি মামুনুল তকলিসদের জন্য শেষ আন্তর্জাতিক ম্যাচ। তাই বঙ্গবন্ধু গোল্ড কাপের চ্যাম্পিয়নদের সাথেই বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিটা ভালোভাবে সেরে নিতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। সিরিজ নির্ধারণী ওয়ানডেতে প্রোটিয়াদের মুখোমুখি হবে সফরকারী কিউইরা। ডারবানের কিংসমেডে ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় বিকাল 4:30টায়। প্রথম ম্যাচ স্বাগতিকরা জিতলেও পরের ম্যাচে দলের বোলারদের নৈপুণ্যে সিরিজের সমতা আনে নিউজিল্যান্ড। তাই সিরিজ নির্ধারণী ম্যাচ শেষ ম্যাচে আত্মবিশ্বাসকে সঙ্গী করেই মাঠে নামবে ব্ল্যাক ক্যাপসরা। দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা সবশেষ ওয়ানডে সিরিজেও জিতেছিল কিউইরা, তাই এবারও তার পুনরাবৃত্তি করতে চায় কেন উইলিয়ামসের দল। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর এবার প্রোটিয়াদের চোখ রাঙাচ্ছে টানা দ্বিতীয় সিরিজ হারের। ফাফ ডু প্লেসি ইনজুরিতে থাকায় দলের টপ অর্ডার নিয়ে চিন্তায় আছে স্বাগতিকরা। ওয়ানডে সিরিজে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি উইকেট রক্ষক ব্যাটসম্যান মর্নে ভ্যান উইক।
এছাড়া ডিভিলিয়ার্সের ব্যাটেও চলছে রানের খরা। তবে শেষ ওয়ানডেতে এসব কাটিয়ে জয় তুলে নিয়ে সিরিজও জিততে চায় দক্ষিণ আফ্রিকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অবৈধ দখলে রাজধানীর অধিকাংশ ফুটপাত, দখলদার সিন্ডিকেটের হাতে জিম্মি, খোদ সিটি কর্পোরেশন। সমন্বিত উদ্যোগের পরামর্শ বিশেষজ্ঞদের। স্থানীয় নির্বাচন কমিশন অফিসে নেই জাতীয় পরিচয়পত্র সংশোধনের সুযোগ। সেবা প্রার্থীদের বাধ্য হয়ে আসতে হচ্ছে রাজধানীতে, স্থান সংকটের অজুহাত কর্তৃপক্ষের। ঢাকার কেরানীগঞ্জে একই পরিবারের 5 জন দগ্ধের 6 দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু। দেশের অনেক জায়গায় এখনো বিক্রি হচ্ছে সরকারিভাবে নিষিদ্ধ ওষুধ। বিভ্রান্তিতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা, প্রচারণা বাড়ানোর তাগিদ। এবং জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে না থাকায় ফেনীর ফুলগাজী ও পরশুরামের বালু মহালগুলোতে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। হুমকির মুখে মহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।